যমুনা আইরেসকে শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। উত্তরাখণ্ডে হিমবাহ ধসের ঘটনায় এখনো 200 মানুষ নিখোঁজ। মৃতদেহ পাওয়া গেছে 19টি, জীবিত উদ্ধার 15 জন। চলছে অভিযান। ইরান পরমাণু চুক্তির শর্ত না মানা পর্যন্ত সরবে না মার্কিন নিষেধাজ্ঞা, বাইডেনের হুঁশিয়ারি। সৌদি আরবে হামলা বন্ধে চাপ দিলেন হুতিদের। মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে বিশাল বিক্ষোভ, এক যুগের মধ্যে সবচেয়ে বড় জমায়েত। নিন্দা সমালোচনার মুখে ফিরল ইন্টারনেট সংযোগ। এইসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। ভারতের উত্তরাখণ্ডে হিমালয়ের বরফ ধসে এখনও নিখোঁজ কমপক্ষে 200 মানুষ। সোমবার পর্যন্ত 19 জনের মরদেহে এবং 15 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অঞ্চলটিতে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন পর্যায়ের উদ্ধারকারী কর্মীরা। তারা বলছেন যে এখন পর্যন্ত অনেকের সন্ধান তারা পেয়েছেন বিভিন্ন জায়গায়। তাদেরকে উদ্ধারের জন্য জীবিত উদ্ধারের আশাও তাদের রয়েছে। এদিকে কেন্দ্রীয় সরকার ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছে ক্ষতিগ্রস্তদের। হিমালয়ের নন্দাদেবী হিমবাহ ধসের কারণে বিপর্যস্ত উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলা। স্রোতের তোড়ে মুহূর্তে বিলীন হয়ে যায় 520 মেগাওয়াটের তপবন বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রকল্প। এর পেছনে 3000 কোটি রুপি খরচ করছিল সরকার। ক্ষতির মুখে ধবলিগঙ্গা হাইড্রো পাওয়ার প্ল্যান্টও। এছাড়া 13টি গ্রামের যোগাযোগের মাধ্যম এমন 5টি সেতুও ভেসে গেছে। আমার ভাই এই জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করত। শুনতে পেলাম ভেতরে অনেকে আটকা, কিন্তু ভাইয়ের কোনো সন্ধান পাচ্ছি না। আমাদের গ্রামেরই 6 শ্রমিক নিখোঁজ। প্রাকৃতিক বিপর্যয়ের সময় 2টি প্রকল্পে কাজ করছিলেন কমপক্ষে 200 মানুষ। ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের সহযোগিতায় কয়েক ঘন্টার মধ্যে 12 জনকে জীবিত উদ্ধার করা গেলেও বাকিরা এখনও নিখোঁজ। তাই সেনা, বিমান, নৌবাহিনী, ফায়ার ব্রিগেড এবং জরুরি উদ্ধার বাহিনীর কয়েক হাজার সদস্য দিনরাত খাটছেন। এই টানেলটা অনেক বড়, 70 থেকে 80 মিটার পরিষ্কার করা হয়েছে, কারণ গতকালের হিমবাহ ধসে সেখানে ঢুকেছে প্রচুর কাদামাটি। 180 মিটার লম্বা টানেলে এখনো আটকা 30-40 জন শ্রমিক। তাদের জীবিত উদ্ধারই আমাদের মূল লক্ষ্য। এরই মধ্যে প্রত্যেক নিহতের পরিবার এবং আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে উত্তরাখণ্ড রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় সরকার। নিখোঁজদের জীবিত উদ্ধারেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ প্রত্যেকটি প্রাণী আমাদের কাছে মূল্যবান। প্রাকৃতিক বিপর্যয়ের কারণ পরে খতিয়ে দেখা যাবে। कुल 203 के नरेंद्र मोदी सरकार इस संकट की घड़ी में উত্তরাখণ্ডের এই কঠিন সময়ে কেন্দ্রীয় সরকার তাদের পাশেই রয়েছে। 3 বাহিনী এবং এনডিআরএফ সদস্যরাও অঞ্চলটিতে কাজ করছেন। প্রত্যেক নিহতের পরিবারকে 2 লাখ এবং গুরুতর আহতদের 50,000 রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে মোদী সরকার। शुरू हो जाए इस दिशा में हमारे प्रयास है। 2013 সালে মৌসুমী বন্যা এবং হিমবাহ ধসের কারণে উত্তরাখণ্ডে প্রাণ যায় প্রায় 6000 মানুষের। ক্ষতিগ্রস্ত হয় 4500 ঘরবাড়ি ও স্থাপনা। তীব্র পানি স্রোতে ভেসে যায় কেদারনাথ তীর্থস্থান। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ভারতের কৃষি সংস্কার নিয়ে প্রত্যেক সরকারি প্রস্তাব তুলেছে, রাজনীতি করেছে, কিন্তু বিজেপি আইন পাশ করায় মুখ ঘুরিয়ে নিল বিরোধীরা। আজ পার্লামেন্টে তির্যক বাক্যবাণে কংগ্রেসকে এভাবে ঘায়েল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রত্যেক সরকারের সময়ই কৃষি আইন সংস্কারের প্রস্তাব উঠেছিল। 2 দশক ধরেই প্রত্যেক নেতা কৃষক ও কৃষি কাঠামো নিয়ে রাজনীতি করেছেন। কেউই দাবি করতে পারবেন না তাদের শাসনকালে কৃষি আইন সবচেয়ে সুষ্ঠু ছিল। সেটা আমার পক্ষেও জোরালোভাবে বলা অসম্ভব, কারণ উন্নয়নের স্বার্থেই নীতিমালা পরিবর্তিত হয়। কিন্তু 3টি কৃষি আইনের ব্যাপারে বিরোধী দল এভাবে 180 ডিগ্রি ঘুরে যাবে ভাবতেই পারেনি। ইরান পরমাণু চুক্তির শর্ত না মানা পর্যন্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র। রোববার সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, তেহরানকে আলোচনায় আনতে নিষেধাজ্ঞা সরানোর কোনো পরিকল্পনা নেই।
রোববারই দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাসযোগ্যতার পরিচয় দিলেই মানবে চুক্তির শর্ত। জানান, এর আগে সাময়িকভাবে কিছু প্রত্যাহার হলেও সব নিষেধাজ্ঞা তুলে নেয়নি পশ্চিমারা। এবার সব নিষেধাজ্ঞা উঠলেই পরবর্তী পদক্ষেপ নেবে তেহরান। اگر میخوان به تعهدات برجامی برگرده لن لغو کنه তারা যদি চায় যে ইরান চুক্তির শর্তে ফিরে আসুক, তবে নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করতে হবে। কেবল মুখের কথা কিংবা কাগজে চুক্তি নয়, কাজে প্রমাণ দিতে হবে। ইরানের কাছে তাদের আচরণ বিশ্বাসযোগ্য মনে হলেই কেবল পরমাণু চুক্তির শর্ত মেনে নেব। ইসলামিক রিপাবলিক সরকার সর্বসম্মতিক্রমেই এই নীতি গ্রহণ করেছে এবং এর কোনো নড়চড় হবে না। এদিকে হুতিদের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার পরই হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। অবিলম্বে ইয়েমেন ও সৌদি আরবে সব ধরনের হামলা বন্ধের তাগিদ দিয়েছে বাইডেন প্রশাসন। এক বিবৃতিতে বলা হয়, ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি রিয়াদ বা সানায় বেসামরিক নাগরিকদের উপর নতুনভাবে হামলা চালাতে পারবে না। আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় গোষ্ঠীটির উপর নজর রাখবে যুক্তরাষ্ট্র। এর আগে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ এবং ইয়েমেনের জোটের হামলায় সমর্থন না দেওয়ার কথা জানায় ওয়াশিংটন। 2015 সাল থেকে ইয়েমেনে অভিযান চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট, যাতে অস্ত্র এবং প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। তথ্য বলছে, মার্কিন মুলুক থেকে 73% অস্ত্র কেনে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের সিনেটে দ্বিতীয়বারের মতো অভিশংসনের মুখোমুখি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার কংগ্রেসের উচ্চকক্ষে শুরু হবে ট্রায়াল। ক্যাপিটল হিলে চালানো হামলায় অভিযুক্ত ট্রাম্পকে দোষী প্রমাণে 1/3 সমর্থন প্রয়োজন। সেক্ষেত্রে অন্তত 17 রিপাবলিকানকে দাঁড়াতে হবে ট্রাম্পের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে আর কোনো প্রেসিডেন্টকেই দ্বিতীয়বারের মতো অভিশংসনের মুখে পড়তে হয়নি। কেবল তাই নয়, ক্ষমতা ছাড়ার পরও এমন বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়নি কাউকে। নজিরবিহীন ঘটনার সাক্ষী হতে মঙ্গলবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে শুনানিতে অংশ নেবেন সিনেটররা। অভিযোগ উত্থাপনকারী ডেমোক্র্যাটদের মূল অস্ত্র বিভিন্ন সময়ে দেয়া ট্রাম্পের নিজের বক্তব্য। নির্বাচনের আগে থেকেই স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ, ভোট কারচুপির অভিযোগ, আবার জর্জিয়া সরকারকে নির্বাচনের ফল পাল্টাতে চাপ দেয়া, এই সবগুলি ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগের ভিত্তি। সবশেষ ক্যাপিটাল হিলের ঘটনা, তার নিজের মুখের কথাই তার বিরুদ্ধে বড় প্রমাণ। আসলে ক্ষমতা পালাবদলের পরও অভিশংসনের একটাই উদ্দেশ্য, জবাবদিহিতার আওতায় এনে ভবিষ্যৎ রাজনীতি থেকে বাধা দেয়া। ক্ষমতা ছাড়ার পরও বিচার প্রক্রিয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা ছাড়াও সাংবিধানিক ব্যাখ্যা নিয়ে প্রস্তুত ট্রাম্প শিবিরের আইনজীবীরা। আমার মনে হয় মেয়াদ শেষ হওয়া একজন প্রেসিডেন্টের অভিশংসনে যে অভিযোগ আনা হয়েছে, সংবিধান অনুযায়ী তা বিচার উপযোগী নয়। ট্রাম্পের ভোট কারচুপির দাবি কিংবা জর্জিয়া নির্বাচনী প্রধানকে ফোন দেয়া, সবকিছুই বাক স্বাধীনতার অধিকার দ্বারা স্বীকৃত। যদি আর্থিক কেলেঙ্কারির মতো কোনো অভিযোগ হতো, তাহলে বরং অনেক বেশি বাস্তবসম্মত হতো। ট্রাম্পকে অভিশংসনে সিনেটের মোট 67টি ভোট প্রয়োজন। দোষী প্রমাণিত হলে আরেক দফা ভোটাভুটি করে ট্রাম্পকে আজীবন রাজনীতি থেকে নিষিদ্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আইন প্রণেতারা। অবশ্য যার বিচারের জন্য এত আয়োজন, সে ট্রাম্প জানিয়ে দিয়েছেন থাকবেন না ট্রায়ালে। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প। ডরথি তাসরিন, যমুনা নিউজ। গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে বিক্ষোভের পরিসর বেড়েই চলেছে মিয়ানমারে। সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। গত এক যুগে এত বড় বিক্ষোভ আর দেখেনি দেশটি। পুলিশ বাধা দিলেও তা মানছে না সাধারণ মানুষ। এদিকে আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে মিয়ানমারে ফিরেছে ইন্টারনেট সংযোগ। দিন যত গড়াচ্ছে ততই জোরদার হচ্ছে জান্তা সরকার বিরোধী বিক্ষোভ সমাবেশ। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে তৃতীয় দিনের মতো রাস্তায় নামে হাজার হাজার মানুষ। 2007 সালের পর এই প্রথম মিয়ানমারে এত বড় আন্দোলন। সূচির মুক্তি চেয়ে ইয়াঙ্গুনে সবচেয়ে বড় সমাবেশ করে দলের নেতাকর্মীরা। এছাড়াও দেশটির গুরুত্বপূর্ণ অন্যান্য শহরেও দানা বাঁধছে বিক্ষোভ। এই প্রজন্মকে দেখাতে চায় আগের প্রজন্মরা কিভাবে এমন সংকটে অধিকার আদায়ে সোচ্চার হয়েছে, আর তার নেতৃত্ব দিয়েছেন আমাদের মা সূচি। আমরা কোনোভাবেই সামরিক স্বৈরশাসক চাই না। আন্দোলনকারীদের দমনে এখন পর্যন্ত সামরিক বাহিনী চড়াও না হলেও সোমবারের বিক্ষোভে ছোড়া হয় জলকামান। এদিন মিয়ানমারের গণতন্ত্রপন্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন পোপ ফ্রান্সিস। মিয়ানমারে বর্তমানে খুবই নাজুক পরিস্থিতি বিরাজ করছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশটির জনগণের প্রতি প্রার্থনা এবং সংহতি প্রকাশ করছে। আশা করছি সেখানে দ্রুতই সামাজিক ন্যায় বিচার এবং স্থিতিশীলতা ফিরে আসবে।
আন্দোলনে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক এক অস্ট্রেলিয়ান নাগরিককে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে দেশটির সরকার। মিয়ানমারে আমাদের নাগরিক প্রফেসর শন টার্নেলকে আটকে নিন্দা জানাচ্ছি। অস্ট্রেলিয়ান কমিউনিটির মধ্যে তিনি একজন মর্যাদা সম্পন্ন মানুষ। আশা করছি সামরিক বাহিনী দ্রুত মুক্তি দেবে। দূতাবাসের মাধ্যমে সব ধরনের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এদিকে দেশ জুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার একদিন পরেই চালু করা হয়েছে সংযোগ। রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি সহ শীর্ষ নেতাদের মুক্তি ও সামরিক শাসনের বিরুদ্ধে থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে অবস্থানরত মিয়ানমারের নাগরিকরা বিক্ষোভ অব্যাহত রেখেছে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। এদিকে হাইতিতে অভ্যুত্থানের চেষ্টা নস্যাৎ করল সরকার। রোববার দেশবাসীর উদ্দেশ্যে দেয়া টেলিভিশন ভাষণে একথা জানান প্রেসিডেন্ট জোভেনেল মোইজে। তিনি জানান, ষড়যন্ত্রের সাথে সংশ্লিষ্ট সুপ্রিম কোর্টের এক বিচারপতি, পুলিশ কর্মকর্তা সহ 23 জনকে গ্রেফতার করা হয়েছে। একদিন আগেই নিজের মেয়াদকাল 2022 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট। পরের বিরোধী দল এবং মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে। সংবিধান অনুযায়ী রোববারই তার দায়িত্ব ছাড়ার কথা। উল্টো টুইট বার্তায় জানিয়েছেন, আগামী 12 মাস জ্বালানি খাতের সংস্কার, সরকারের শাসন ব্যবস্থার উপর গণভোট এবং আগামী নির্বাচনের প্রস্তুতি নেবেন। এই ঘোষণায় হাইতিবাসী রাজধানী সহ অন্যান্য শহরে বিক্ষোভ শুরু করে। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে জড়ায়। নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস প্রতিরোধে কার্যকর না হয় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ট্রায়াল স্থগিত করল দক্ষিণ আফ্রিকা। রোববার এই ঘোষণা আসে। দক্ষিণ আফ্রিকা সাম্প্রতিক করোনা রোগীদের 90 ভাগের শরীরেই মিলেছে BU1351 ভাইরাসটি। 2000 মানুষের উপর চালানো ট্রায়ালের ফলাফলে দেখা যায় ভাইরাসটির বিরুদ্ধে টিকার কার্যকারিতা অত্যন্ত সীমিত। এর আগেই 10 লাখ ডোজ ভ্যাকসিন কিনেছে দেশটি। আগামী সপ্তাহ থেকেই তা প্রয়োগের পরিকল্পনা ছিল। অ্যাস্ট্রাজেনেকা কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন বৈশিষ্ট্যের ভাইরাস ঠেকাতে খুব দ্রুতই ভ্যাকসিনের প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। বিশ্বজুড়ে 23,28,000-এর বেশি প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। গত 24 ঘন্টায় মারা গেছেন 8,000-এর কাছাকাছি। নতুনভাবে 3,46,000 মানুষের শরীরে কোভিড-19 মিলেছে। মোট সংক্রমিত 10,67,00,000-এর ওপর। রোববার সর্বোচ্চ 1,500-এর মতো মৃত্যু দেখেছে মেক্সিকো। দেশটির মোট প্রাণহানি 1,66,000-এর মতো। যুক্তরাষ্ট্রে 1300-এর বেশি মানুষের মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি 4.5 লাখ। এই দিন 500-এর কাছাকাছি মৃত্যু হয়েছে ব্রাজিলে। 3 থেকে 450 মৃত্যু রেকর্ড করা হয়েছে কলম্বিয়া, ব্রিটেন ও রাশিয়ায়। সার্বভৌমত্বের দাবি নিয়ে এবার নিজস্ব পোস্টাল কোড ব্যবহার করবে ফিলিস্তিন। রোববার যোগাযোগ মন্ত্রী ইসাক সিদর এই ঘোষণা দেন। বলেন, আগামী এপ্রিল থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। এর মাধ্যমে সুনির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলটি সম্পর্কে অবগত হবে বিশ্ব। এছাড়া চিঠি বা পার্সেল আলাদা করা সহজ হবে, বাড়বে কৌশলগত সহায়তা। দখলকৃত অঞ্চলটি থেকে এতদিন চিঠি, মালপত্র এবং পণ্য আমদানি রপ্তানির জন্য ইসরায়েল ও জর্ডানের শুল্ক বিভাগ পার করতে হতো। শুধু 2020 সালেই 7,000-এর বেশি চিঠি, মালপত্রের প্যাকেট খুলে সেসব জব্দ করেছে ইসরায়েল। আলাদা কোড না থাকায় 2018 সাল থেকে 6 টনের মতো প্যাকেট জর্ডানে আটকা। মূলত ইসরায়েলি আগ্রাসন ঠেকাতেই ফিলিস্তিনিদের এই উদ্যোগ। ভূমধ্যসাগর থেকে 424 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করল মানবাধিকার সংগঠন SOS মেডিটারেনিয়ান। রোববার অভিবাসীবাহী নৌযানটিকে অগুস্তা বন্দরে প্রবেশের অনুমতি দেয় ইতালি সরকার। উদ্ধারকর্মীদের দাবি, লিবিয়া উপকূল থেকে বাঁচানো আরোহীদের মধ্যে 8 জনের শরীরে মিলেছে কোভিড-19। নৌযানে জায়গা স্বল্পতা থাকলেও তাদের আইসোলেটেড রাখা হয়। সংস্পর্শে আসা বাকিদেরও দ্রুত করোনা পরীক্ষা করানো হবে, এমনটা নিশ্চিত করে সংগঠনটি। এদিকে অন্তঃসত্ত্বা এক নারী ও তার স্বামীকে হেলিকপ্টারে করে মাল্টায় পাঠানো হয়েছে, কেননা দীর্ঘ যাত্রার কারণে গর্ভবতীর শারীরিক পরিস্থিতি খুবই খারাপ হয়ে পড়ে। চোরাই পথে ইউরোপের দেশগুলোতে পাড়ি জমানোর জন্য ভূমধ্যসাগর অভিবাসন প্রত্যাশীদের পছন্দের রুট। শুভ্র তুষারের চাদরে ঢেকে আছে ইউরোপের বেশিরভাগ এলাকা। বরফ আর তীব্র শীতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হলেও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন অনেকে। নেদারল্যান্ডসে 9 বছরে প্রথমবারের মতো দেশজুড়ে সতর্কতা জারি করেছে সরকার। বরফের আস্তরণে ঢাকা পড়ে আছে মাইলের পর মাইল এলাকা। দুর্যোগপূর্ণ আবহাওয়া, বন্ধ বেশিরভাগ অফিস, দোকানপাট, করোনা পরীক্ষার সবগুলো কেন্দ্রে কার্যক্রম স্থগিত রয়েছে। বন্ধ ট্রেন সার্ভিস। এরই মধ্যে বরফকে ঘিরে নানা খেলায় মেতে আছে শিশু, বুড়ো সবাই। একই পরিস্থিতি জার্মানিতেও। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে বেশ ঠান্ডায় বিপর্যস্ত। ভারী তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। ব্রিটেনে লকডাউনের মধ্যেও তুষারের সৌন্দর্য উপভোগে ঘরের বাইরে বেরিয়ে এসেছেন নাগরিকরা। একটি রক ব্যান্ড দলের সদস্য রোবট।
ভিন্ন ভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বাজাতে পারদর্শী র-বি মেগাবাইট নামের রোবটটি। সম্প্রতি বোজনিয়ায় সবচেয়ে জনপ্রিয় রক ব্যান্ড দুবিওজা কোলেকটিভের সাথে যুক্ত হয়েছে এটি। এরই মধ্যে দলের একটি মিউজিক ভিডিওতেও দেখা গেছে র-বিকে, যা আলোড়ন তুলেছে দেশের বাইরেও। বসনিয়ার সবচেয়ে জনপ্রিয় রক ব্যান্ড দুবিওজা কোলেকটিভের নতুন মিউজিক ভিডিও টেক মাই জব অ্যাওয়ে। দলের অন্যদের মতোই সক্রিয় নতুন সদস্য র-বি মেগাবাইট। মুক্তির পরই ব্যাপক আলোচিত হয় রোবটের পরিবেশনা। রক দলটির অ্যালবাম ফেক নিউজের একটি গানের ভিডিও থেকেই আসে রোবট মিউজিশিয়ান নিয়ে কাজের পরিকল্পনা। প্রস্তাব দেয়া হয় সারায়েভো বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একদল ছাত্রকে। আমাদের রোবট চিৎকার আর গান ভালোবাসে। আসলে আইডিয়াটা কয়েক বছর আগে। আমাদেরই একটি গানের ভিডিওতে দেখানো হয় মানুষের কাজের জায়গা দখল করে নিচ্ছে রোবট। কৃত্রিম বুদ্ধিমত্তাকে নেতিবাচকভাবেই দেখানো হয়েছিল তখন। মূল পরিকল্পনা থেকে অ্যাসেম্বল পুরো প্রক্রিয়ায় কেটে গেছে প্রায় 2 বছর। কেবল 3D প্রিন্টিংয়েই সময় লেগেছে 6 মাস। শুরুতে হাত দুটো অ্যাসেম্বল করে পরীক্ষা করে দেখি, তারপর বাকি কাজে আরো বেশ খানিকটা সময় কেটে যায়। এতে পরিশ্রমের পর শেষ পর্যন্ত যখন ঠিকঠাক ফলাফল পেলাম, সত্যি অসাধারণ অনুভূতি ছিল। পরবর্তীতে র-বিকে নিয়ে লাইভ শো এর পরিকল্পনা রক দলটির। ডরথি কাস্ট্রিন, যমুনা নিউজ। চান্দ্রবর্ষ উদযাপনে সর্ববৃহৎ মঞ্চ, রেকর্ড সাংস্কৃতিক উপস্থাপনা এবং সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহার করছে চীন। 11 ফেব্রুয়ারি নতুন বছরকে স্বাগত জানাতে সম্প্রচারিত হবে স্প্রিং ফেস্টিভ্যাল গালা, যা 170টি দেশের 6 শতাধিক গণমাধ্যমে প্রচার করা হবে। দর্শক, এই ছিল যমুনা ডেস্কের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।